আসসালামু আলাইকুম এভরিওয়ান। পদার্থের গঠন অধ্যায়ের 3 নম্বর লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম। আমাদের স্টুডিওর কাজের কারণে বেশ কিছুদিন আমাদের ক্লাস আপলোড বন্ধ ছিল এবং আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করতেছি এটার জন্য আমরা। তো ইনশাল্লাহ এখন থেকে রেগুলার নিয়মিত ভিডিও আসবে এবং তোমাদের জন্য আরেকটি খুশির খবর হচ্ছে তোমাদের শিওর শর্ট প্রোগ্রামের যে বইটা আমরা তৈরি করতেছিলাম সে বইটা অলরেডি আমাদের হাতে চলে আসছে। তোমরা যারা চাও আমাদের বইটা নিতে পারবা। যদি বই নিতে চাও তাহলে আমাদের পেজের মেসেজ মানে পেজের যে ইনবক্স আছে সেখানে মেসেজ দিবা, তাহলে ইনশাল্লাহ তোমরা বই পেয়ে যাবে। হ্যাঁ, তো আমরা আরও মানে সীমিত সংখ্যক কিছু নিয়ে আসছি, এগুলো অলরেডি আমাদের সেল শুরু হয়ে গেছে। যদি এর পরেও যদি আমাদের প্রয়োজন হয় আমরা প্রি বুকিং নিব, তোমরা প্রি বুকিং করলে বইগুলো পেয়ে যাবা। তো কথা না বাড়ায় আর ডিরেক্ট পড়াশোনায় চলে যাই। আমরা লাস্ট যেটা পড়ছিলাম সেটা হচ্ছে পদার্থের গঠন অধ্যায়ের আইসোটোপ জিনিসটা কি সেটা নিয়ে। আজকে আমরা এই আইসোটোপ থেকে কি কি আমরা কাজ করে থাকি বা আইসোটোপ ব্যবহার করে কি কি কাজ করে থাকি, আইসোটোপগুলো মানে কি কি রোগ নির্ণয়ে ব্যবহার করা হয়, কি কি ধরো যে ফসল উৎপাদনে ব্যবহার করা হয়, ফসলের উন্নতির জন্য ব্যবহার করা হয়, এই জিনিসগুলো দেখব। এবং এই আইসোটোপের আরেকটা ভেরিয়েন্ট আছে, সেটা হচ্ছে তেজস্ক্রিয় আইসোটোপ। এই তেজস্ক্রিয় আইসোটোপটা কি এটা জানবো, দেন আমরা এই ওদের ম্যাথ পার্টে ঢুকবো। ঠিক আছে, তো কথা না বেরিয়ে চলো শুরু করি। আমাদের প্রথমে আগে জানতে হবে যে তেজস্ক্রিয় আইসোটোপটা কি। তেজস্ক্রিয় আইসোটোপটা কি দেখো ভাইয়া, তেজস্ক্রিয় আইসোটোপটা হচ্ছে যে সকল তেজস্ক্রিয় আইসোটোপটা বুঝতে গেলে তোমাকে আগে বুঝতে হবে যে এই যে আইসোটোপ জিনিসটা কি। আর আইসোটোপ জিনিসটা যদি তুমি না বুঝে থাকো, তুমি আমাদের আগের ক্লাসটা করো, যদি না করে থাকো তাহলে বুঝবা, আর যারা রেগুলার ক্লাস করো তারা বুঝতেই পারবা। মেইনলি আইসোটোপ থেকে বিভিন্ন ধরনের রশ্মি নির্গত হয়। বিভিন্ন ধরনের কি নির্গত হয় বললাম, বিভিন্ন ধরনের রশ্মি নির্গত হয়। এই রশ্মিগুলোর মধ্যে যদি আলফা, বিটা এবং গামা, এটাকে বলা হয় কি আলফা, এটাকে বলা হয় বিটা, আর এটাকে বলা হয় গামা। এই তেজস্ক্রিয় রশ্মিগুলা থেকে বা তেজস্ক্রিয় রশ্মি বলছি, এই সকল আইসোটোপ থেকে যদি আলফা, বিটা এবং গামা রশ্মি নির্গত হয় তাহলে ওই আইসোটোপগুলোকে আমরা তেজস্ক্রিয় আইসোটোপ বলে থাকি। তাহলে যে সকল মৌলের আইসোটোপ থেকে আলফা, বিটা এবং গামা রশ্মি নির্গত হয় সে সকল মৌলের আইসোটোপকে আমরা কি বলে থাকি, তেজস্ক্রিয় আইসোটোপ বলে থাকি। আমি সংজ্ঞা লিখলাম না, আমি বলতেছি, তোমরা লিখে নাও। যে সকল মৌলের আইসোটোপ থেকে তেজস্ক্রিয় রশ্মি আলফা, বিটা এবং গামা নির্গত হয় সে সকল মৌলের আইসোটোপকে আমরা তেজস্ক্রিয় আইসোটোপ বলে থাকি। এই পর্যন্ত পৃথিবীতে তেজস্ক্রিয় আইসোটোপের মানে আবিষ্কার হয়েছে প্রায় 3000টি। কতটি? 3000টি। তাহলে এখন পর্যন্ত তেজস্ক্রিয় আইসোটোপের সংখ্যা কত? 3000। এটা আমরা কি দেখতেছি, তেজস্ক্রিয় আইসোটোপ। তাহলে এখন পর্যন্ত তেজস্ক্রিয় আইসোটোপ কয়টি পাইছি আমরা? 3000টি। মোটামুটি এটা জানলেই যথেষ্ট। এরপরে আসো আমরা আইসোটোপের ব্যবহার দেখব, মানে তেজস্ক্রিয় আইসোটোপগুলো আমরা কী কাজে ব্যবহার করি সেগুলো দেখব। তো তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহারে প্রথমে আমাদের বিভিন্ন ক্ষেত্রের ব্যবহার দেওয়া আছে। আমরা রোগ নির্ণয় থেকে শুরু করব। প্রথমে আমরা দেখব কি রোগ নির্ণয়। তাহলে দেখো, রোগ নির্ণয় তোমরা একটা জিনিস জানো কিনা জানি না, যে নির্ণয় আর নিরাময় দুইটা এক জিনিস না। নির্ণয় করা মানে কি কোনো কিছু শনাক্ত করা, আর নিরাময় মানে কি কোনো কিছু সংশোধন করা বা কোনো কিছুর সমস্যা আছে সেটা সমাধান করা। সমাধান করাটা হচ্ছে নিরাময়, আর কোনো কিছু মনে করো যে নির্ণয় করা মানে কোনো কিছু ধরতে পারা, এই জিনিসটাকে বলা হয় নির্ণয় করা। তো রোগ নির্ণয়ের ক্ষেত্রে আমরা কি করে থাকি দেখো, কোনো রোগ আক্রান্ত স্থান, আমাদের শরীরে তো বিভিন্ন রোগ আক্রান্ত হয় তাই না, আমাদের শরীরে বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়। এই রোগ আক্রান্ত স্থানের ছবি তোলা হয়। এই রোগ আক্রান্ত স্থানের ছবি তুলতে কি করা হয়, এই আইসোটোপ ব্যবহার করা হয়। কোন আইসোটোপ ব্যবহার করা হয়? টেকনেশিয়াম 99। কোন আইসোটোপ? টেকনেশিয়াম 99 ব্যবহার করা হয়। এই টেকনেশিয়াম 99টা কি করা হয়, ইনজেকশনের মাধ্যমে, ইনজেকশনের মাধ্যমে শরীরের মধ্যে পুশ করে দেওয়া হয়। শরীরের মধ্যে পুশ করে দিলে এটা কি হয়, এটা মনে করো যে শরীরের ভিতরে যে স্থানে ক্ষত হয়েছে সেই স্থানে গিয়ে জমা হয়। ওই ক্ষত স্থানে কি হয়, ক্ষত স্থানে জমা হয়। জমা হয়ে ওখানে কোন রশ্মি নির্গত করে? বিটা রশ্মি নির্গত করে। আর বিটা রশ্মি নির্গত করার কারণে আমরা যদি ওখানে এই ক্ষত স্থান মানে আমাদের রোগ নির্ণয়ের যে মেশিনটা আছে এই মেশিন দিয়ে ছবি তুলি, তাহলে সেখানে সাদা বর্ণের একটা
সৃষ্টি হয় বা সাদা বর্ণের একটা ছবির সৃষ্টি হয়, যেভাবে আমরা কি করতে পারি, ক্ষতস্থানের ছবিটা তুলতে পারি। ঠিক আছে, এখন আসো তেজস্ক্রিয় আইসোটোপ বা আইসোটোপ সব কিছু আমাদের শরীরের জন্য ক্ষতিকর, তারপরে আমরা এটা কেন দিই? এই আইসোটোপটার লাইফ টাইম খুবই কম। তোমরা মানে সকলে হয়তো একটা গল্প শুনছো যে জাপানের হিরোশিমা ও নাগাসাকাতে আজ থেকে প্রায় 2000 বছর আগে একটা কি হয়, পারমাণবিক হামলা করা হয়। পারমাণবিক হামলা মেইনলি কি, তেজস্ক্রিয় আইসোটোপের হামলা। এই পারমাণবিক হামলা আজ থেকে 2000 বছর আগে করা হলেও এখনও সেখানে বিকলাঙ্গ শিশু জন্মায়। কেন জন্মায়? এই তেজস্ক্রিয় আইসোটোপের প্রভাবে। তাহলে 2000 বছরের যেখানে প্রভাব এখনো শেষ হয়নি, সেখানে যদি মাত্র 6 ঘন্টা যদি আমরা দিলে কোনো আইসোটোপের জীবনকাল শেষ হয়, তাহলে কি সেটা খুবই কম না? 2000 বছরের তুলনায় 6 ঘন্টা খুবই কম। তার মানে কি, ওই 2000 বছরের তুলনায় 6 ঘন্টা যেহেতু খুবই কম, এই 6 ঘন্টায় আমাদের এই টেকনেশিয়াম 99টা ধ্বংস হয়ে যায় বা এর জীবনকাল শেষ হয়ে যায়, মানে 6 ঘন্টা পরে আর কোনো কাজ করতে পারে না। যার কারণে এর জীবনকাল খুবই সংকীর্ণ বা খুবই সংক্ষিপ্ত হওয়ার কারণে আমরা এই টেকনেশিয়াম 99 দ্বারা কী করে থাকি, টেকনেশিয়াম 99 দ্বারা ক্ষতস্থানের ছবি তুলে থাকি। রোগ নির্ণয়ের ক্ষেত্রে এটা গেল। তাহলে এই লাইফ টাইম কয় ঘন্টা বললাম? 6 ঘন্টা। তোমাদের এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে টেকনেশিয়াম 99 এর লাইফ টাইম কত? 6 ঘন্টা। টেকনেশিয়াম 99 দ্বারা কি করা হয়? রোগাক্রান্ত স্থানের ছবি তোলা হয়। এটা থেকে কোন রশ্মি নির্গত হয়? এটা থেকে বিটা রশ্মি নির্গত হয়। এরপরে আসো রোগ নিরাময়ে। রোগ নিরাময়ে, রোগ নিরাময়ে কি কি ব্যবহার করা হয় দেখো। রোগ নিরাময়ে বিভিন্ন ধরনের আছে, আমি সবগুলো একসাথে লিখে দিচ্ছি। আয়োডিন 131, এটা একটা আছে। এরপরে তোমাদের বইয়ে দেওয়া আছে ইরিডিয়াম, ইরিডিয়াম দেওয়া আছে। কোবাল্ট 60 দেওয়া আছে। আর কি দেওয়া আছে? আর হচ্ছে ফসফরাস 34 দেওয়া আছে। 34 না 32? ফসফরাস 32 দেওয়া আছে। তাহলে আয়োডিন 131, ইরিডিয়াম, কোবাল্ট 60, ফসফরাস 32। যেভাবে লিখে দিচ্ছি এভাবে তোমরা লিখবে, ঠিক আছে? তো দেখো আয়োডিন 131 এটা কী করতে ব্যবহার করা হয়? এটা থাইরয়েড ক্যান্সার নিরাময়ে ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়, কী কাজে? থাইরয়েড ক্যান্সার নিরাময়ে ব্যবহার করা হয়। ইরিডিয়ামটা কি কাজে ব্যবহার করা হয়? ইরিডিয়ামটা টিউমারের উপস্থিতি না, ইরিডিয়ামটা ব্রেন ক্যান্সার নিরাময়ে ব্যবহার করা হয়। কি কাজে? ব্রেন ক্যান্সার নিরাময়ে ব্যবহার করা হয়। কোবাল্ট 60টা কি? কোবাল্ট 60টা হচ্ছে টিউমারের উপস্থিতি নির্ণয়ে। কোবাল্ট 60 টিউমারের উপস্থিতি নির্ণয়ে ব্যবহার করা হয়। আর কি আছে? ফসফরাস 32, এটা কি? রক্তের লিউকেমিয়া ক্যান্সার, লিউকেমিয়া ক্যান্সার নিরাময়ে ব্যবহার করা হয়। তাহলে আয়োডিন 131 কি? থাইরয়েড ক্যান্সার। থাইরয়েড ক্যান্সারটা কি দেখো, আমরা যারা উত্তরবঙ্গের মানুষ আছি, আমি নিজেও একজন উত্তরবঙ্গের মানুষ, তোমরা কে কে উত্তরবঙ্গের আছো জানাবা। এই উত্তরবঙ্গের মানুষগুলো আয়োডিনের অভাবে আগে একটা রোগ হয়তো, গলাটা ফুলে যাইতো। এখানে থাইরয়েড গ্ল্যান্ড বা থাইরয়েড গ্রন্থি থাকে, এটা কি হয়? প্রলিফারেশন হয়, মানে এটা ফুলে যায়। এটা ফুলে যাওয়াকে আমরা সাধারণত উত্তরবঙ্গে বলে থাকি গলগণ্ড রোগ। এই গলগণ্ডটাই হচ্ছে থাইরয়েডের প্রবলেম। এই থাইরয়েডের গলগণ্ড হয়ে একসময় এটা কি কার্সিনোমার সৃষ্টি করে বা ক্যান্সারের সৃষ্টি করে। এই থাইরয়েড ক্যান্সার নিরাময়ের জন্য আমরা কোনটা ব্যবহার করি? আয়োডিন 131। আয়োডিন 131 জলীয় দ্রবণ খাওয়ানো হয়। ইরিডিয়াম দ্বারা ব্রেন ক্যান্সার নিরাময় করা হয়। কোবাল্ট 60 দ্বারা টিউমারের উপস্থিতি নির্ণয় করা হয়। মানে টিউমারের উপস্থিতি নির্ণয় করে টিউমারটা নিরাময় করা হয় আর কি, টিউমার নিরাময় করা হয়। তোমরা লেখো টিউমার নিরাময় করা হয়, টিউমার নিরাময় করা হয়। আর ফসফরাস 32 দ্বারা লিউকেমিয়া ক্যান্সার নিরাময় করা হয়। এখন কোনটা থেকে কী রশ্মি নির্গত হয় এটা একটু জানতে হবে। তাহলে দেখো এই আয়োডিন 131 থেকে বিটা রশ্মি নির্গত হয়। কী রশ্মি নির্গত হয়? বিটা রশ্মি নির্গত হয়। এরপরে ইরিডিয়াম থেকে কী রশ্মি নির্গত হয় এটা তোমাদের বলা নাই। আবার তোমাদের বলা আছে কোবাল্ট 60 থেকে কী রশ্মি নির্গত হয়? কোবাল্ট 60 থেকে গামা রশ্মি নির্গত হয়, এটার নাম হচ্ছে গামা। আর লিউকেমিয়া থেকে কী রশ্মি নির্গত হয় এটাও তোমাদের বলা নাই। তাহলে তোমাদের এই বিটা রশ্মি গামা রশ্মি দুইটা একটু ভালো করে মনে রাখতে হবে, বাকিগুলো তোমাদের দেওয়া নাই যেহেতু তোমাদেরকে এটা জানা লাগবে না, ঠিক আছে? এখন আসো
এই যে রোগ নির্ণয় এবং রোগ নিরাময় যেটুকু বললাম এটাই তোমাদের ব্যবহার বেশি, বাকিগুলোতে তোমাদের ওইভাবে ব্যবহার দেওয়া নাই। তোমাদের এরপরের যে টপিকটা আছে কৃষিক্ষেত্রে, এটা দেখলাম আমরা চিকিৎসা ক্ষেত্রে, এখন আসবো কৃষিক্ষেত্রে। কৃষিক্ষেত্রে কি কি, ফসলের পুষ্টিতে আমরা তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করে থাকি। কিভাবে ব্যবহার করি দেখো ভাইয়া, আমাদের বাস্তব জীবনে চলাচলের জন্য একটা সুষম খাদ্য তালিকা প্রয়োজন, তাই না? সুষম খাদ্য তালিকা থাকলে আমরা সুষম খাবার গ্রহণ করতে পারবো, আমরা সুস্থ সবল থাকবো। কিন্তু কোনো কারণে যদি আমাদের সুষম খাদ্যটা গ্রহণ করতে না পারি তাহলে কি আমরা সুস্থ থাকতে পারবো? পারবো না। তাহলে সুস্থ থাকার জন্য আমাদের কি প্রয়োজন? সুষম খাদ্য তালিকা প্রয়োজন। ঠিক তেমনি ফসলেরও সুস্থ উৎপাদনের জন্য একটা সুষম মাটির পরিবেশ প্রয়োজন, বা মাটির উপাদানগুলো সুষম পরিবেশে থাকতে হবে। তো কোনো কারণে যদি মাটিতে ফসফরাস, নাইট্রোজেন এগুলোর পরিমাণ কমে যায় তাহলে কি ফসল উৎপাদন কমে যাবে? অবশ্যই কমে যাবে, তাই না? তো এই যে আমরা তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করে জানতে পারি যে ফসলের মাটিতে নাইট্রোজেন এবং ফসফরাসের পরিমাণ কেমন আছে। যদি বেশি থাকে তাহলে কমানোর জন্য যে পদ্ধতি সেগুলো গ্রহণ করব, যদি কম থাকে তাহলে বাড়ানোর জন্য যে পদ্ধতি সেগুলো ব্যবহার করব। তাহলে খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। কৃষিক্ষেত্রে কি করতে পারি, এই আইসোটোপ ব্যবহার করে নাইট্রোজেন ও ফসফরাসের পরিমাণ আমরা কি করতে পারি? নির্ণয় করতে পারি। আর এই যে তেজস্ক্রিয় আইসোটোপ থেকে তেজস্ক্রিয় যে রশ্মিগুলো নির্গত হয়, এই তেজস্ক্রিয় রশ্মিগুলো শনাক্ত পরিমাপ করা হয় ফসলের ক্ষেত্রে একটা বিশেষ মেশিন বা যন্ত্র দ্বারা। সেই মেশিন বা যন্ত্রটার নাম কি সেটা একটু যদি বলে দেই, দেখো এটা কিন্তু আমরা কৃষিক্ষেত্রে এখন দেখতেছি। হ্যাঁ, এই যে তেজস্ক্রিয় আইসোটোপগুলার পরিমাপ করার বা নির্ণয় করার একটা যন্ত্র আছে যার নাম হচ্ছে গাইগার মুলার কাউন্টার। যার নাম কি? গাইগার মুলার কাউন্টার। এটা দিয়ে কি করা হয়? তেজস্ক্রিয় আইসোটোপ পরিমাপ করা হয়। ঠিক আছে, তাহলে এই গাইগার মুলার কাউন্টার দ্বারা তেজস্ক্রিয় আইসোটোপটা পরিমাপ করা হয়। এছাড়াও তোমাদের ফসলের পোকামাকড় নির্ণয়ে করতে ব্যবহার করা আইসোটোপ, এগুলো তোমাদের বইয়ে লেখা আছে, জিনিসগুলো তোমরা রিডিং করবা তাহলেই বুঝবা। এখানে এমসিকিউ আসার মতো আর কিছু নাই। এরপর আসো বিদ্যুৎ উৎপাদনে কি করা হয়? বিদ্যুৎ উৎপাদনে বড় জিনিসকে ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসে পরিণত করা হয় এবং এই সময় কিছু শক্তি উৎপন্ন হয়। এই বড় জিনিস ভেঙে ছোট জিনিস তৈরি করার যে বিক্রিয়াটা, একে বলা হয় নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া। কি বলা হয়? নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া। তাহলে বিদ্যুৎ উৎপাদনে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কোন বিক্রিয়া ঘটানো হয়? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। কোন বিক্রিয়া ঘটানো হয়? নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া। এখানে দেখো নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্র কাকে বলে, এই সংজ্ঞাটা তোমাদের মাঝে মাঝে আসে, সেটা যদি একটু বলি। কিছু কিছু পরমাণুকে ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণুতে পরিণত করলে, অর্থাৎ কি বিক্রিয়া? নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া ঘটালে এখানে কি হয়? প্রচুর পরিমাণে তাপ শক্তি উৎপন্ন হয়। তাহলে কি? ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসকে বড় বড় জিনিসকে ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসে পরিণত করলে, অর্থাৎ নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া ঘটালে এখানে আমরা কি পাই? এখানে আমরা তাপ পাই। ঠিক আছে, এই যে তাপটা পাই, এই তাপ শক্তি ব্যবহার করে জেনারেটর দিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। তাহলে এই তাপ শক্তি ব্যবহার করে কি দ্বারা বিদ্যুৎ উৎপন্ন করা হয়? জেনারেটর। কি দ্বারা? জেনারেটর দ্বারা বিদ্যুৎ উৎপাদন করা হয়। আর আমরা সেটিকে কি বলে থাকি? নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্র বলি। যে জায়গাটাতে এই নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া থেকে তাপ শক্তি আসে, এই তাপ শক্তি দ্বারা জেনারেটর ব্যবহার করে বিদ্যুৎ উৎপন্ন করা হয়, সেই জায়গাকে নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্র আমরা বলে থাকি। বাংলাদেশের একটা নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্র তৈরি হচ্ছে, বর্তমানে চালু হয়েছে, সেটা হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। আশা করা হচ্ছে এটা যদি সম্পূর্ণ হয় তাহলে প্রায় 2400 মেগাওয়াট বিদ্যুৎ এখান থেকে পাওয়া সম্ভব। যদি এটা আসলেই পাওয়া যায় তাহলে আমাদের দেশের লোডশেডিংটা খুবই কমে যাবে, নাই বললেই থাকবেই না বললেই চলে। হ্যাঁ, তাহলে কত পাওয়া যাবে? 2400 মেগাওয়াট। এটা হলে কত পাওয়া যাবে? 2400 মেগাওয়াট। তাহলে 2400 মেগাওয়াট ওখান থেকে বিদ্যুৎ পাওয়া যাবে, বা 2400 মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে। এরপরে তোমাদের বইয়ে যে টপিকটা দেওয়া আছে সেটা কি দেখো? তেজস্ক্রিয় আইসোটোপের ক্ষতিকর প্রভাব। একটু আগেই বললাম যে তেজস্ক্রিয় আইসোটোপ আমাদের জন্য ক্ষতিকর। এর ক্ষতিকর প্রভাব কি কি দেখো? তোমাদেরকে একটু আগে বললাম যে তেজস্ক্রিয় আইসোটোপ থেকে যে আলফা, বিটা, গামা রশ্মি নির্গত হয়, এগুলা কোষের জিনগত পরিবর্তন ঘটায়। জিনের কাজ কি? আমাদের শরীরের বৈশিষ্ট্য বা আমাদের পিতামাতা থেকে আমাদের শরীরের বৈশিষ্ট্য বহন করা। তোমাদের মেধি ভাইয়া জীববিজ্ঞান পড়ানোর সময় এটা তোমাদের খুব সুন্দরভাবে পড়াই দিবে, আমি এটা নিয়ে কথা না বাড়াই। তোমাদের বইয়ে যেটা লেখা আছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের হিরোশিমা ও নাগাসাকাতে, একটু আগেই আমি যেটা বললাম, এখানে কি পারমাণবিক বিস্ফোরণ ঘটানো হয়েছিল, যেখানে কয়েক লক্ষ জীবন এই তেজস্ক্রিয় আইসোটোপের কারণে ধ্বংস হয়ে গেছিল। এছাড়াও আরেকটা তোমাদের বই বলা আছে, 1986 সালে, কত সালে? 1986 সালে, আজ থেকে প্রায় 40 বছর আগে কি হয়েছিল? রাশিয়ার চেরনোবিলে
কোথায়? রাশিয়ার চেরনোবিলে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে একটা দুর্ঘটনা ঘটছিল, সেখানে তেজস্ক্রিয় আইসোটোপের কারণে ওই এলাকা পুরোটা দূষিত হয়ে গেছিল। ঠিক আছে, তাহলে ইম্পর্টেন্ট কোশ্চেন কি কি? কোথায় জাপানের কোথায় পারমাণবিক হামলা করা হয়েছিল? হিরোশিমা ও নাগাসাকাতে। আর কোথায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণ ঘটছিল? রাশিয়ার চেরনোবিলে। কত সালে? 1986 সালে, মানে আজ থেকে প্রায় 40 বছর আগে। ঠিক আছে, তো এগুলাই ছিল মোটামুটি এই যে আইসোটোপের ব্যবহার, যে জিনিসগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে, বোঝানোর কিচ্ছু নাই, তবুও যতটুকু সম্ভব বুঝাই দেওয়ার চেষ্টা করছি। এর চেয়ে আর ভালোভাবে বুঝাই দেওয়ার কোনো ওয়ে নাই, তোমরা এই জিনিসগুলো পড়বা। আমরা এখন আজকের মেইন পড়াতে ঢুকে যাব, যেটা হচ্ছে এই চ্যাপ্টারের ম্যাথ পার্ট। এই চ্যাপ্টারের ম্যাথ পার্টটা তোমাদেরকে পারতে হবেই। ম্যাথ না পারলে তুমি আসলে অ্যান্সার কি করে আসবা সেটা তো বুঝতেই চাও। এই চ্যাপ্টারের তোমার রাদারফোর্ড পরমাণু মডেল আর বোর পরমাণু মডেলটা বেশি ইম্পর্টেন্ট, এর পাশাপাশি ম্যাথটা বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ম্যাথটা কি দেখো, ম্যাথটা হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়। আমরা এখন কি করব? আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করব। এই আপেক্ষিক পারমাণবিক ভরটা আমরা নির্ণয় করতে পারি দুইভাবে। একটা হচ্ছে একটি পরমাণুর মৌলের একটি পরমাণুর ভর থেকে, আরেকটা হচ্ছে শতকরা পরিমাণ থেকে। আমরা প্রথমে দেখব একটি পরমাণুর ভর। প্রথমে দেখব কি? একটি পরমাণুর ভর হতে। তাহলে আপেক্ষিক পারমাণবিক ভর আমরা দেখব কই থেকে? একটি পরমাণুর ভর হতে। তাহলে আপেক্ষিক পারমাণবিক ভর সমান সমান একটা সূত্র আছে, ডিরেক্ট আমরা সূত্রটা মুখস্থ, ঠোঁটস্থ, কণ্ঠস্থ, অন্ত্যস্থ যত কিছু আছে সব করব। আপেক্ষিক পারমাণবিক ভর সমান সমান মৌলের একটি পরমাণুর ভর ভাগ কার্বন 12 আইসোটোপের 1/12 অংশ। তাহলে আপেক্ষিক পারমাণবিক ভর সমান সমান কি কি? মৌলের একটি পরমাণুর ভর ভাগ কার্বন 12 আইসোটোপের 1/12 অংশ। দুইটা আমি একটু ভালো করে লিখে দেই, 1/12 অংশ। ভাইয়া এই কার্বন 12 আইসোটোপের 1/12 অংশ যেটা, এটার একটা মান আছে, এই মানটা তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। এই মানটা কত দেখো? 1.66 × 10⁻⁻24 গ্রাম। 1.66 × 10⁻⁻24 গ্রাম। এই মানটা তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, তাহলে কি বললাম? 1.66 × 10⁻⁻24 গ্রাম। ঠিক আছে, তাহলে এই মানটা তোমাদের মুখস্থ থাকলে আমরা মোটামুটি ম্যাথগুলা করতে পারবো। এখানে তোমাকে আরও কিছু জিনিস মুখস্থ রাখতে হবে, সেটা হচ্ছে প্রোটনের প্রকৃত ভর, নিউট্রনের প্রকৃত ভর। সেটা কখন লাগবে দেখো? মৌলের যদি একটি পরমাণুর ভর বের করতে বলে, এখন যে সূত্রটা লিখে দিচ্ছে এটা তোমাদের বইয়ে দেওয়া নেই, সো তোমাদের বইয়ের পৃষ্ঠা নাম্বার 51 বের করো। বের করে এই একটি পরমাণুর ভর নির্ণয়ের যে সূত্রটা আমি লিখে দিচ্ছি, এই সূত্রটা তোমরা লিখে নাও। সূত্রটা কি? মৌলের একটি পরমাণুর ভর সমান সমান প্রোটন সংখ্যা গুণন প্রোটনের প্রকৃত ভর ব্র্যাকেট যোগ, সংক্ষেপে লিখলাম, হ্যাঁ, নিউট্রন সংখ্যা, দন্ত নয় শিকার দ্বারা নিউট্রন সংখ্যা বুঝাইলাম, গুণন নিউট্রনের প্রকৃত ভর। তাহলে কি আমি মুখে বলতেছি, তোমরা তোলো। মৌলের একটি পরমাণুর ভর সমান সমান প্রোটন সংখ্যা গুণন প্রোটনের প্রকৃত ভর যোগ নিউট্রন সংখ্যা গুণন নিউট্রনের প্রকৃত ভর। তোমরা খাতায় এটা লিখে রাখবা, প্রোটন সংখ্যা গুণন প্রোটনের প্রকৃত ভর যোগ নিউট্রন সংখ্যা গুণন নিউট্রনের প্রকৃত ভর। প্রোটনের প্রকৃত ভরটা কত মনে আছে কি? 1.673 × 10⁻⁻24 গ্রাম, যেটা তোমাদের বইয়ে শুধু 1.67 লেখা আছে, আমি বলছিলাম 673 লিখে নিবা। নিউট্রনের প্রকৃত ভরটা কি? 1.675 × 10⁻⁻24 গ্রাম। এই জিনিসগুলো তোমাদেরকে কি করানো হয়েছে? আগেই পড়ানো হয়েছে লেকচারে 1-এ। ঠিক আছে, তো মোটামুটি এই মানগুলো মুখস্থ থাকলে আমরা ম্যাথ করতে পারবো।
তো এখানে দেখলাম কি আপেক্ষিক পারমাণবিক ভর সমান সমান মৌলের একটি পরমাণুর ভর ভাগ কার্বন 12 আইসোটোপের 1/12 অংশ, আর মৌলের একটি পরমাণুর ভর সমান সমান প্রোটন সংখ্যা গুণন প্রোটনের প্রকৃত ভর যোগ নিউট্রন সংখ্যা গুণন নিউট্রনের প্রকৃত ভর। তো সূত্রগুলো তোমরা তুলে নিছো আশা করি। এখন আসো আমরা ম্যাথে ঢুকে যাবো, ঠিক আছে? এই ম্যাথগুলো আমাদের খুবই ইম্পর্টেন্ট। ম্যাথ যদি আমরা না করি তাহলে আসলে আমরা কিছুই শিখতে পারবো না। দেখো আমাদের এখানে মনিটরে লেখা আছে একটি পরমাণুর ভর সংক্রান্ত, মানে একটি পরমাণুর ভর সংক্রান্ত যে ম্যাথগুলো আছে সেগুলো আমরা করব। প্রথমে দেওয়া আছে একটি পরমাণুর ভর 3.32 × 10⁻⁻23 গ্রাম হলে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো। তাহলে দেখো আমরা একটু লিখি, আমি কোশ্চেনটা সংক্ষেপে অ্যান্সার করে দিচ্ছি, তোমরা সুন্দরভাবে লিখবা। প্রথমে লিখবা দেওয়া আছে, আচ্ছা একটা আমি একটু লিখেই দিই। 1 নাম্বার দেওয়া আছে একটি পরমাণুর ভর সমান সমান কত? 3.32 × 10⁻⁻23 গ্রাম, ঠিক আছে? তাহলে বলছে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো। আমরা জানি কি আপেক্ষিক পারমাণবিক ভর সমান সমান, আমি সংক্ষেপে লিখলাম, হ্যাঁ, মৌলের একটি পরমাণুর ভর ভাগ কার্বন 12 আইসোটোপের কি অংশ? 1/12 অংশ, তাই না? একটু আগে তোমাদেরকে কি দেখাইলাম এটা। তাহলে এখন জাস্ট আমরা কি করব, মানটা বসাবো। একটি পরমাণুর ভর কত দেওয়া আছে ভাইয়া? 3.32 × 10⁻⁻23 গ্রাম। আর কার্বন 12 আইসোটোপের 1/12 অংশ কত আমরা দেখলাম। আমি এখানে একটু সংক্ষেপে লিখে রাখি, কার্বন 12 এর 1/12 অংশ ইকুয়াল 1.66 × 10⁻⁻24 গ্রাম। এটা আমি এখানে লিখে রাখতেছি, হ্যাঁ, তোমাদের বোঝার সুবিধার জন্য। তাহলে মানটা কত? 1.66 × 10⁻⁻24 গ্রাম। একটা জিনিস খেয়াল করতে ভাইয়া, নিচের গ্রাম উপরের গ্রাম কাটা যায় না? অবশ্যই কাটা যায়। যদি নিচের গ্রাম উপরের গ্রাম কাটা যায় তাহলে আপেক্ষিক পারমাণবিক ভরের কি কোনো একক থাকবে? উপরে নিচে যেহেতু একক কাটা গেছে, তাহলে মনে রাখবা আপেক্ষিক পারমাণবিক ভরের কোনো একক নাই। আপেক্ষিক পারমাণবিক ভরের কি নাই? কোনো একক নাই। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন দেখো এটা আমরা যদি একটু ক্যালকুলেশন করি, কি 3.32 × 10⁻⁻23 ভাগ 1.66 × 10⁻⁻24। ক্যালকুলেশন যদি করি 3.32 × 10⁻⁻23 ভাগ 1.66 × 10⁻⁻24, উত্তর করলে কত আসে? 20। উত্তর কত আসছে? 20। এটা যদি আমরা ভাগ করি তাহলে কত আসবে? 20। তাহলে এই মৌলটার আপেক্ষিক পারমাণবিক ভর কত হবে? 20। এখন যদি তোমাকে আমি বলতাম যে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় না করে বলতাম একটি পরমাণুর ভর এত গ্রাম হলে মৌলটি নির্ণয় করো, মৌলটি নির্ণয় করো, তাহলে আমরা আপেক্ষিক পারমাণবিক ভর জন্য কত পাইছি? 20। পর্যায় সারণীতে আমরা যখন মৌল পড়ব চতুর্থ অধ্যায়ে, তখন দেখব এই মৌলগুলার ভর সংখ্যা আমাদের দেওয়া আছে। পর্যায় সারণীতে মৌলগুলোর যে ভর সংখ্যাটা দেওয়া আছে, এই ভর সংখ্যাটাই হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর। আমরা জানি এই আপেক্ষিক পারমাণবিক ভর বিশিষ্ট মৌলটার নাম হচ্ছে নিয়ন। নামটা কি? নিয়ন। তাহলে এখানে যে মৌলটা দেওয়া আছে এটার নাম কি হবে? নিয়ন। আমরা জাস্ট যদি মৌলের ভর সংখ্যা জানি তাহলে আমরা ডিরেক্ট মৌলটাও লিখে দিতে পারবো। তো আশা করি বুঝতে পারছো। এটাতে একটু সময় বেশি নিলাম কারণ প্রথমটা একটু ভালোভাবে বুঝাই দিলাম, পরের গুলাতে আমরা খুব দ্রুত করব। দেখো এরপরে আমাদের কি দেওয়া আছে? এরপরে আমাদের দেওয়া আছে সেম অঙ্ক। অঙ্কটা কি দেওয়া আছে যে একটি পরমাণুর ভর 6.64 × 10⁻⁻23 গ্রাম হলে আপেক্ষিক পারমাণবিক ভর কত হবে? নাম্বার 2, একটি পরমাণুর ভর দেওয়া আছে। তাহলে আমরা ওই জানি আপেক্ষিক পারমাণবিক ভর সমান সমান মৌলের একটি পরমাণুর ভর। উপরে কি মৌলের একটি পরমাণুর ভর থাকে না? তাহলে একটি পরমাণুর ভর কত? 6.64 × 10⁻⁻23 কি গ্রাম। আর কার্বন 12 আইসোটোপের 1/12 অংশ থাকে নিচে, যেটা আমি বলছিলাম কি কার্বন 12 এর 1/12 অংশ কত? কত বলো তো? 1.66 × 10⁻⁻24 গ্রাম। তাহলে ওই মানটা বসাও, 1.66 × 10⁻⁻24 গ্রাম। উপরে নিচে গ্রাম কাটা যায়,
তাহলে এটা এখন ক্যালকুলেটরে ভাগ করে দেখো কত আসে, ভাগ করে যেটা আসবে সেটাই অ্যান্সার। আমি আরেকটু করে দেই, 6.64 ইন্টু 10⁻⁻23 তো আছে না, হ্যাঁ, আর 1.66 ইন্টু 10⁻⁻24 40, উত্তর করলে কত আসে 40। তাহলে আপেক্ষিক পারমাণবিক ভর মৌলটার কত 40। যদি বলতো এই মৌলটা কি, এই মৌলর আমরা দুইটা নাম বলতে পারতাম, একটা হচ্ছে আর্গন আর একটা হচ্ছে ক্যালসিয়াম, কারণ আমরা জানি আর্গন এবং ক্যালসিয়াম দুইটারই ভর কত 40। আশা করি এটাও তোমরা বুঝতে পারছো। এরপরে আসো 3 নম্বরে কি বলছে, 3 নম্বরে ওই সেম কথা, একটি পরমাণুর ভর এত হলে আপেক্ষিক পারমাণবিক ভর কত হবে। 4 নম্বরেও সেম, 5 নম্বরেও সেম। যদি সবই সেম হয় তো আমি আর করে দিব না, এ দুইটা যদি বুঝতে পারো তাহলে এগুলা করতে পারবা, যদি বুঝতে না পারো আবার একটু ভিডিওটা টেনে দেখো, বুঝতে পারবা। তাহলে কি এই পেজে 3, 4 এবং 5 কি হোমওয়ার্ক। একটা কথা, তোমরা যারা নিয়মিত আমাদের ক্লাস করে নোট করবা এবং হোমওয়ার্কগুলো কমপ্লিট করে আমাদের ফেসবুক পেজে অথবা গ্রুপে সাবমিট করবা, বিশেষ করে ফেসবুক পেজে সাবমিট করবা, তাদেরকে আমাদের ইডুপ্লেয়ার এই যে প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমাদের শিওর শর্ট সাজেশন বুক, যেটা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির অলরেডি আমাদের হাতে চলে আসছে, এই বইগুলো আমরা এক সেট ফ্রিতে দিব। এর পাশাপাশি আরও কিছু ম্যাটেরিয়ালস থাকবে ইনশাআল্লাহ। তো যারা নোটগুলো করতেছো প্রত্যেক দিনের লেকচার সাবমিট করে দাও, ইনশাআল্লাহ তোমাদের কাছে চলে যাবে আমাদের শিওর শর্ট বুক। এই শিওর শর্ট সাজেশন বুকটা যদি তুমি পড়ো, তোমার কোনো গাইড, সাপ্লিমেন্ট, টেস্ট পেপার কিচ্ছু করতে হবে না। আমি খুব সুন্দরভাবে সাজাই ছোট্ট টপিকের মধ্যে নিয়ে আসছি। একটা টপিকের হয়তো 20-30টা এমসিকিউ, মানে একটা চ্যাপ্টারের 20-30টা এমসিকিউ দেওয়া আছে, 15-20টা সংক্ষিপ্ত দেওয়া আছে, আর 8-10টা সৃজনশীল দেওয়া আছে। এর বাইরে থেকে কোনো কোশ্চেন নিয়ে আসবে না। এই কয়টা করলেই একটা চ্যাপ্টার কমপ্লিট। সো তোমরা যারা এই বইগুলো নিতে আগ্রহী বা বইগুলো পেতে আগ্রহী, তারা দ্রুত আমাদের পেজে মেসেজ দাও, আর যদি ফ্রিতে পেতে চাও তাহলে নোট করে নোটগুলো আমাদের পেজে সাবমিট করো, ইনশাল্লাহ বইটা তোমাদের হাতে খুব শীঘ্রই চলে যাবে। তো আসলে এরপরে এটা গেল, তাহলে এই পেজের 5টা শেষ। পরেরটাতে কি আছে দেখো, পরেরটাতে আছে এই যে দেখো, পরের যে ম্যাথগুলো আছে এগুলা একটি পরমাণুর ভর সংক্রান্তই। বলা আছে একটি মৌলের প্রোটন সংখ্যা 12 ও নিউট্রন সংখ্যা 12 হলে মৌলটির পরমাণু, মানে মৌলটির একটি পরমাণুর ভর কত। একটু আগে যেন কি তোমাদেরকে হচ্ছে সূত্র লিখে দিলাম ভাইয়া, মৌলের একটি পরমাণুর ভর সমান সমান কি লিখে দিছি, মৌলের একটি পরমাণুর ভর সমান সমান প্রোটন সংখ্যা গুণন প্রোটনের প্রকৃত ভর যোগ নিউট্রন সংখ্যা গুণন নিউট্রনের প্রকৃত ভর। সূত্রটা লিখে দিছি না, একটু আগেই তো লিখে দিছি। তাইলে দেখো তো এখানে আমাদের কি কি দেওয়া আছে, প্রোটন সংখ্যা কত বলা আছে 12, তাহলে প্রোটন সংখ্যা 12 লিখলাম, গুণন প্রোটনের প্রকৃত ভর কত সবাই জানি 1.673 ইন্টু 10⁻⁻24 যোগ নিউট্রন সংখ্যা কত দেওয়া আছে, নিউটন সংখ্যা 12 বলা আছে, তাহলে নিউটন সংখ্যা যেহেতু 12 আছে, নিউটন সংখ্যার প্রকৃত ভর কত 1.675 ইন্টু 10⁻⁻24। ক্যালকুলেশন করে যেটা আসবে সেটাই অ্যান্সার। আমরা একটু ক্যালকুলেশন করে দেখি। 12 গুণন 1.673 ইন্টু 10⁻⁻24 প্লাস 12 গুণন 1.675 ইন্টু 10⁻⁻24, ক্যালকুলেশন করে আসছে 4.0176 ইন্টু 10⁻⁻23 গ্রাম। একটা কথা মনে রাখবে ভাইয়া, তোমাদের এই ক্যালকুলেশন ঠিক আছে না ভুল গেছে এটা বুঝতে পারবা পাওয়ার দেখে। সব সময় মৌলের একটি পরমাণুর ভরের পাওয়ারটা আসবে 10⁻⁻23, মানে সব সময় 23 আসবে, মানে সব সময় না, সাধারণত ম্যাক্সিমাম ক্ষেত্রে, অলমোস্ট সব ক্ষেত্রেই, মানে তোমাদের লেভেলে যে ম্যাথগুলো আছে সব ক্ষেত্রে 23 আসে, মাঝে মাঝে দু একটাতে 22 আসে, বাট তোমরা 23 আসলে বুঝবা তোমাদের ক্যালকুলেশন ঠিক আছে। তারপরেও আমি এখানে যেহেতু একা একা ক্যালকুলেশন করতেছি, মান টুকটাক ভুল আসতে পারে, সো তোমরা এই ক্যালকুলেশনগুলা নিজেরাই আবার ক্যালকুলেশন করবা, করে কাজ করবা।
তাহলে এখানে যে মৌলটা দেওয়া আছে এই মৌলটার একটি পরমাণুর ভর কত আসবে 4.0176 × 10⁻23 গ্রাম। দেখো আবার একটু বলি, মৌলের একটি পরমাণুর ভর সমান সমান আমরা কি জানি, প্রোটন সংখ্যা গুণন প্রোটনের প্রকৃত ভর যোগ নিউট্রন সংখ্যা গুণন নিউট্রনের প্রকৃত ভর। আমাদের দেওয়া আছে প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা, আমরা এগুলোর প্রকৃত ভর জানি। যারা জানো না তারা আমাদের প্রথম লেকচারটা করে আসো, সব বুঝতে পারবা কিভাবে কোনটা বের করতে হয়। তো আমরা প্রোটন সংখ্যা গুণন প্রোটনের প্রকৃত ভর দিলাম, সূত্রের যোগ দিলাম, আবার নিউট্রন সংখ্যা দিলাম, সূত্রের গুণন দিলাম, দিয়ে নিউট্রনের প্রকৃত ভর দিলাম, দিয়ে ক্যালকুলেশন করে আমরা কি এই মানটা পাইলাম। তাহলে এই মৌলের একটি পরমাণুর ভর কত 4.0176 × 10⁻23 গ্রাম। ঠিক আছে, তো অঙ্কটা যদি বুঝতে না পারো আবার একবার দেখো, তাহলে বুঝতে পারবা। দেখো তো ভাইয়া 2 নম্বর অঙ্কটা কি বলছে। 2 নম্বর অঙ্কটা বলছে একটি মৌলের পারমাণবিক সংখ্যা 9 এবং নিউট্রন সংখ্যা 10 হলে মৌলটির একটি পরমাণুর ভর কত। তাহলে আমাদের এখানে কি পারমাণবিক সংখ্যা দেওয়া আছে, তোমাদেরকে প্রথম লেকচারে পড়াইছিলাম পারমাণবিক সংখ্যা যেটা সেটাই হচ্ছে প্রোটন সংখ্যা, সেটাই কি প্রোটন সংখ্যা। তাহলে যাহাই পারমাণবিক সংখ্যা তাহাই কি প্রোটন সংখ্যা। তার মানে বলা আছে একটি মৌলের পারমাণবিক সংখ্যা 9 মানে কি একটি মৌলের প্রোটন সংখ্যা 9, নিউট্রন সংখ্যা 10 হলে মৌলটির একটি পরমাণুর ভর কত। দেখো তো 1 নম্বর আর 2 নম্বর সেম অঙ্ক না, এটাতে প্রোটন সংখ্যা 12 ছিল, নিউট্রন সংখ্যা 12 ছিল, এটাতে জাস্ট প্রোটন সংখ্যা 9 এবং নিউট্রন সংখ্যা 10 হয়েছে, জাস্ট একটু মানের চেঞ্জ, তাছাড়া কি ম্যাথ হুবহু সেম। যার কারণে এটা কি তোমাদের বাড়ির কাজ, তোমরা নোট খাতায় এটা তুলবা, তুলে সুন্দর করে অ্যান্সার করে আমাদের গ্রুপে সাবমিট করে দিবা। তাহলে 2 নম্বরটা বাড়ির কাজ, 2 নম্বরটা আমি করাবো না। 3 নম্বরটা কি বলছে, একটি মৌলের পারমাণবিক সংখ্যা 8 ও নিউট্রন সংখ্যা 8 হলে মৌলটির একটি পরমাণুর ভর হতে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো। আমরা চাইলেই পারমাণবিক সংখ্যা এবং নিউট্রন সংখ্যা যোগ করে কি করতে পারবো, মানে পারমাণবিক ভর যেটা সেটা নির্ণয় করতে পারবো। বাট কোশ্চেনে কি বলছে, মৌলের পারমাণবিক সংখ্যা 8 নিউট্রন সংখ্যা 8 হলে মৌলটির একটি পরমাণুর ভর হতে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো। তার মানে আমাদেরকে আগে অবশ্যই কি করতে হবে, একটি পরমাণুর ভর নির্ণয় করতে হবে। তাহলে আমরা জানি কি মৌলের একটি পরমাণুর ভর সমান সমান, কয় নাম্বার করতেছি 3 নাম্বার, তাই না, এটা হচ্ছে HW। একটি পরমাণুর ভর সমান সমান কি আমরা সূত্র লিখলাম না, ডাইরেক্ট মান বসাইলাম। প্রোটন সংখ্যা একটু আগে বললাম যেটাই পারমাণবিক সংখ্যা সেটাই কি প্রোটন সংখ্যা, তাহলে প্রোটন সংখ্যা গুণন প্রোটনের প্রকৃত ভর যোগ কি নিউট্রন সংখ্যা কত দেওয়া আছে 8 গুণন নিউট্রনের প্রকৃত ভর দিলে যা পাবো সেটাই কি একটি পরমাণুর ভর। তাহলে আসো আমরা একটু ক্যালকুলেশন করি, 8 × 1.673 × 10⁻24 যোগ 8 × 1.675 × 10⁻24, তাহলে কত আসে দেখো, এখানে আসবে 2.6784 × 10⁻23 গ্রাম। এটা কি পাইলাম, একটি পরমাণুর ভর পাইলাম। আমাদের কি বলছে, একটি পরমাণুর ভর হতে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো। ভাই একটু আগে আমরা দেখলাম না আপেক্ষিক পারমাণবিক ভর সমান সমান কি, মৌলের একটি পারমাণবিক মানে একটি পরমাণুর ভর উপরে থাকে, তাহলে 2.6784 × 10⁻23 একটি পরমাণুর ভর ভাগ কার্বন 12 আইসোটোপের 1/12 অংশ, যেটার মান কত 1.66 × 10⁻24। উপরেও কি গ্রাম, নিচেও গ্রাম, উপরে নিচে গ্রাম গ্রাম কাটা যায়, তার মানে একটি পরমাণু মানে আপেক্ষিক পারমাণবিক ভরের কোনো একক নাই, একটু আগেও যেটা আমরা দেখছি। তাহলে এই মানটাকে আমরা যদি ভাগ করি, উপরের মান অ্যান্সার আসেই, তাহলে 1.66 × 10⁻24। উত্তর কত আসে ভাইয়া, উত্তর আসে 16.134 এরকম। তো আমরা জাস্ট পূর্ণ সংখ্যাটাই নেব, কত নেব 16। তাহলে মৌলের একটি পরমাণুর ভর কত আসলো 2.6784 × 10⁻23, আর এই একটি পরমাণুর ভর থেকে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করলাম, নির্ণয় করে কত আসলো 16, কত আসলো 16 পয়েন্ট সামথিং আসে। আমাদের পর্যায় সারণীতে এরকম পয়েন্ট দিয়েই দেওয়া থাকে, কিন্তু আমরা এই লেভেলে পয়েন্ট দিয়ে শিখবো না, জাস্ট পূর্ণ সংখ্যাটাই শিখবো। তাহলে কত আসলো 16। ভাই আমরা কি জানি প্রোটন যোগ নিউট্রন সংখ্যা ইকুয়াল কি ভর সংখ্যা, তাহলে 8 + 8 করলেও কত আসে 16। তাহলে দেখো তার মানে আমাদের উত্তরটা কি আছে, ঠিক আছে, বুঝতে পারছো। তো এরপরে আসো আমাদের পরের কোশ্চেন কি বলছে, দেখো পরের একটা মজার কোশ্চেন দেওয়া আছে।
পরের মজার কোশ্চেনটা কি, দুইটা কোশ্চেন দেওয়া আছে। একটা হচ্ছে মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর 27 হলে একটি পরমাণুর ভর কত, মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর 39 হলে একটি পরমাণুর ভর কত। দুইটা সেম অঙ্ক, আমি একটা করে দেবো, একটা বাড়ির কাজ। আমি 4 নম্বরটাই করে দেই, 5 নম্বরটা হোমওয়ার্ক। তাহলে এখন আমরা কয় নাম্বার করতেছি, 4 নাম্বার। বলছে একটি মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর 27, এর একটি পরমাণুর ভর কত। ধরি একটি পরমাণুর ভর সমান সমান এক্স গ্রাম। তাহলে একটি পরমাণুর ভর কত ধরলাম, এক্স গ্রাম। তাহলে একটি পরমাণুর ভর যদি এক্স গ্রাম হয়, আমরা জানি কি, আমরা জানি আপেক্ষিক পারমাণবিক ভর সমান সমান মৌলের একটি পরমাণুর ভর ভাগ কার্বন 12 আইসোটোপের 1/12 অংশ, 1/, কত অংশ, 12 অংশ। এখন দেখো তবে একটি পরমাণুর ভর কত দেওয়া আছে, এক্স গ্রাম, বা আমরা ধরে নিছি এক্স গ্রাম। আপেক্ষিক পারমাণবিক ভর কত দেওয়া আছে, 27। আর কার্বন 12 আইসোটোপের ভর কত জানি, 1.66 × 10⁻24 গ্রাম। ঠিক আছে, তাহলে এক্স এর মান বের করতে হবে। তোমরা এগুলো ক্যালকুলেশন সবাই জানো, এই পাশে ভাগ আছে, এই পাশে আসলে কী হবে, গুণন হবে। তাহলে 27 × 1.66 × 10⁻24 ইকুয়াল এক্স। তাহলে এক্সটাকে এ পাশে নিয়ে আসো, বাকিগুলোকে ওই পাশে নিয়ে যাও। তাহলে কি 27 × 1.66 × 10⁻24 গ্রাম। তোমরা সবাই জানো কি, যে সমান চিহ্নের এই পাশে বাম পাশেরগুলো সব ডান পাশে এবং ডান পাশেরগুলো সব বাম পাশে নিয়ে গেলে মানের কোনো পরিবর্তন হয় না। এটা একটু গুণন করে দেখি, 27 × 1.66 × 10⁻24 কত আসছে, উত্তরটা আসছে, অতএব এক্স ইকুয়াল 4.482 × 10⁻23 গ্রাম। ঠিক আছে, তাহলে তোমরা এটা বাড়ির কাজ করবা, জাস্ট 27-এর জায়গায় কি 39 বসবে, তাহলে 5 নাম্বারটা হবে। তোমরা এটা নিজে বাড়ির কাজ করবা। ঠিক আছে, তো এরই মাধ্যমেই দেখো আমাদের এই স্লাইডটাও শেষ হয়ে গেল। তাহলে 10টা অঙ্ক আমাদের শেষ হয়ে গেল। আমরা এখন দেখি পরের টপিকে যাই, মানে পরের স্লাইডে কি ম্যাথ আছে সেগুলো একটু দেখি। পরের স্লাইডে আছে শতকরা পরিমাণ সংক্রান্ত। তাহলে শতকরা পরিমাণ সংক্রান্ত তো আমরা এখনো মেইন কনসেপ্টটাই পড়িনি, আগে কনসেপ্টটা পড়তে হবে, তারপরে আমরা শুরু করব। তো আসো শতকরা পরিমাণ সংক্রান্ত আমরা যদি একটু দেখি। আমরা বলছিলাম আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করা যায় দুইভাবে, একটা হচ্ছে একটি পরমাণুর ভর হতে, আর একটা হচ্ছে শতকরা পরিমাণ হতে। তো একটি পরমাণুর ভর হতে কত টাইপের ম্যাথ আসতে পারে আমরা সব দেখলাম, মোটামুটি 3টা টাইপ দেখছি। এটিটা 3টা টাইপের বাইরে কোনো ম্যাথ আসে না। তো এই 3টা টাইপ যদি তোমরা বুঝে থাকো, তাহলে একটি পরমাণুর ভর হতে তোমাদের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়ের যত ম্যাথ আছে কোনোটাতে আর সমস্যা হবে না। শতকরা পরিমাণ হতে কি দেখো, ধরো তোমাকে এখানে একটা এক্স মৌল দিছে, এখানে একটা ওয়াই মৌল দিছে, অথবা ধরলাম এখানে একটা এ মৌল দিছে,